আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। উচ্চ মূল্যস্ফীতি, ঋণের দায় এবং প্রবৃদ্ধির ধীর গতি, অর্থনীতিতে এখন ৩ সংকট বলছে সিপিডি। ঋণের পরিমাণ জিডিপির ৪২%। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চাপে সরকার, জানালেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়ে তুললেন প্রশ্ন। বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না, কারণ আমরাও চাপ অনুভব করছি। ৫ বছরে ১২০০ কোটি টাকার ভ্যাট ফাঁকি নিটল মোটরসের। দায় নিরূপণ করে পরিশোধের তাগিদ দিয়েছে এনবিআর। নিরীক্ষা শেষে ব্যবস্থার আশ্বাস চেয়ারম্যানের। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি এবং কেন্দ্রীয় মিলনায়তনের। ধর্ষণ, যৌতুকের মামলা ফাস্ট ট্র্যাকে শেষ করার নির্দেশনা, দ্রুত অভিযোগপত্র দায় চায় মন্ত্রণালয়। বিচার না হলে অপরাধ নিয়ন্ত্রণ কঠিন, বলছেন মন্ত্রী। কম সময়ের মধ্যেই কিছু ২-৩টা ঘটনা ঘটে গেছে, এই ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আমরা এই যৌন হয়রানির বন্ধ করতে চাই। লন্ডনের মেয়র পদে পুনর্নির্বাচিত সাদিক খান। জাতীয় নির্বাচনের আগে রক্ষণশীলদের বিপক্ষে প্রমাণিত হল লেবার পার্টির শক্ত অবস্থান। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। উচ্চ মূল্যস্ফীতি, বড় ধরনের ঋণের দায় এবং প্রবৃদ্ধির ধীর গতি এখন অর্থনীতির ৩ বড় সংকট। সরকারি বেসরকারি খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে জিডিপির ৪২%। সেই দায় মেটাতেও পারছে না সরকার। সকালে নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক সিপিডির আলোচনায় এসব তথ্য জানানো হয়। বলা হয়, একদিকে প্রবৃদ্ধি, অন্যদিকে বাড়ছে বৈষম্য। এটা টেকসই উন্নয়নের লক্ষণ নয়। ২ বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিদ্যমান। এতে চাপে স্বল্প আয়ের বিপুল মানুষ। নতুন করেও দরিদ্র হচ্ছেন অনেকে। আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বৃদ্ধির বিকল্প নেই। আলোচকদের দাবি, উন্নয়নের সুফল সবাই পাচ্ছে না। আয় বৈষম্য বেড়েই চলেছে, যা সামাল দিতে বাজেটে দিক নির্দেশনা থাকতে হবে। জানানো হয়, বিনিয়োগের মন্থর গতি চলমান থাকলে কাঙ্ক্ষিত কর্মসংস্থান নিশ্চিত হবে না, সমাজে বাড়বে অস্থিরতাও। এবং দ্বিতীয়ত যে সমাজ আমরা পারিবারিকভাবে বাড়ি করে থাকি, কিন্তু পরিবারের যে সব অবকাঠামো ভালো তা না। অন্তত $5 বিলিয়ন এখনো আমরা দিতে পারছি না, অনাদায়ী অপরিশোধিত রয়েছে সরকারের পক্ষ থেকে। বিভিন্ন জ্বালানি খাত থেকে আমরা যে সমস্ত টাকা, আমরা যে সমস্ত আমদানি করেছি এবং অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানের যে সমস্ত তাদের মুনাফাও বিদেশে নিতে পারছে না। সেই অর্থে বাংলাদেশের যে গর্বের জায়গাটা, যে আমরা কোনোদিন খেলাফি হইনি বিদেশের কাছে, সেই জায়গাটাতে কিন্তু চির ধরছে। রাজধানীর লেকশোর হোটেলে চলছে সিপিডির আয়োজনে নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা বিষয়ক নীতি সংলাপ। সরাসরি যাচ্ছি সেখানে। যদিও ভাতার সম্বন্ধে আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে, এটা আমি যাচ্ছি না, এখন কোনো বলার দরকার নেই। তো দরকার এই মুহূর্তে আগুন যেহেতু বেশি, পানি ছিটা দেওয়ার দরকার আছে। আলটিমেটলি কী হবে আমি জানি না। তো পানি ছিটানোর মতো যে ভাতাগুলো সরকার দিচ্ছেন, এটা ইউজ ভ্যালু অবশ্যই খুব হাই। লং টার্ম আই ডোন্ট নো, এটা আপনারা যারা পণ্ডিত ব্যক্তিবর্গ এগুলো বিবেচনা করবেন, লং টার্ম ইফেক্ট কী হবে এই দেশের ইকোনমিতে। বাট ফর নাও ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং এটার সম্বন্ধে আমিও দাবি করবো যে এটা সাস্টেন করা, কনসলিডেট করা, বাড়ানো, এইসব বিষয় সরকার চিন্তা করতে পারেন। এটা একটা বিষয়। আমার আরেকটি বিষয় যেটা আমি হাইলাইট করতে চাই, আমি সরকারে ছিলাম এবং সরকারের রাজনৈতিক শক্তির সঙ্গে আছি। মিতব্যয়িতার খুব বেশি প্রয়োজন। আমি ব্যক্তি হিসাবে একটু হয়তো মাইজার টাইপের হতে পারে, বাট আমি দেখছি যেহেতু পরের টাকা ব্যয় করছি আমরা জনগণের, আমি মনে করি এটা আমার একটা বদ্ধমূল ধারণা, মিতব্যয়ী হওয়ার প্রচুর স্কোপ আছে। আমি নিজে দেখে এসেছি। সেইটাকে একটু আমার মাননীয় সাংসদ, আমার সিনিয়র কলিগ আনিসুল মাহমুদ আছেন,
1000 চলে গেছে, আমার মনে হয় এটা আরো বেশি করে দেখা দরকার। আরেকটা আছে, সিপিডির আলোচনা সভায় কথা বলছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আমরা সরাসরি ছিলাম সেখানে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চাপে সরকার। দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, অর্থনৈতিক সংকটের কারণেই বাড়ছে দ্রব্যমূল্য। মানবাধিকার ইস্যুতে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের জানান, যুক্তরাষ্ট্রের সাথে কোনো সংঘাত নেই, তবে সত্য বললে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই। ইসরায়েল বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশে যখন বিরোধী দল আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করে, তখন যুক্তরাষ্ট্র তাদের পক্ষে সাফাই গায়। পাল্টা প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলতে পারলে সেখানকার হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ কেন প্রশ্ন তুলতে পারবে না? স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত বলেও জানান ওবায়দুল কাদের। কথা বলার পরও এখন আমাদের দেশে এক জায়গায় একরকম কেন, কিভাবে পার্সিকিউট করা হয়েছে ইউনিভার্সিটি ছাত্রছাত্রী। বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না, কারণ আমরাও চাপ অনুভব করছি। যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায়? এখানে সম্পর্কের অবনতি কেন? সম্পর্কে গাড়ি আমদানিতে বড় অঙ্কের ভ্যাট ফাঁকি দিয়েছে লিটল মোটরস। 5 বছরে সেই পরিমাণ দাঁড়িয়েছে 1200 কোটি টাকার বেশি। শুধু 1 বছরেই ফাঁকি দেওয়া হয়েছে 366 কোটি টাকা। এক্ষেত্রে উৎসে যথাযথ কর্তন করা হয়নি মূল্য সংযোজন কর। পণ্য ও সেবা সরবরাহের বিপরীতেও যথাযথ ভ্যাট পরিশোধ করেনি লিটল। নিরীক্ষায় উঠে এসেছে এসব তথ্য। দায় নিরূপণ করে অর্থ পরিশোধের তাগিদ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। লিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান জানান, অভ্যন্তরীণ নিরীক্ষা চলমান, পাওনা থাকলে পরিশোধ করা হবে। বহুদিন ধরেই ভারত থেকে কয়েক ধরনের গাড়ি আমদানি করে আসছে লিটল মোটরস। লিটল নিলয় গ্রুপের এই অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি হয় বাস, ট্রাক, মাইক্রোবাস এবং পিকআপ। কিন্তু এই গাড়ি আমদানির আড়ালে কৌশলে দেওয়া হয়েছে কর ফাঁকি। মূলত মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে বছরের পর বছর। এই অনিয়ম উদ্ঘাটন করেছে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিস। লিটল মোটরস লিমিটেডের উপর নিরীক্ষায় শুধু এক অর্থ বছরে পাওয়া গেছে 366 কোটি টাকার ভ্যাট ফাঁকির তথ্য। বলা হয়, বছরে 4500 গাড়ি আমদানি হলেও বেশিরভাগেরই দেওয়া হয়নি ভ্যাট। যানবাহন পরিচালনা আয়ের উপরও দেয়া হয়েছে কর ফাঁকি। শুধু 1 বছরই নয়, এমন ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে বছরের পর বছর। এনবিআর এর অনুসন্ধান বলছে, লিটল মোটরস লিমিটেড 2014-15 থেকে 2018-19 অর্থ বছর পর্যন্ত 5 বছরে ফাঁকি দিয়েছে 1200 কোটি টাকার বেশি। লিটল মোটরস লিমিটেড তাদের ক্রয় করা গাড়ির মধ্যে রেজিস্টারে এন্ট্রি করেছে মাত্র 1368টির তথ্য। এ সময়ে 16,000-এর বেশি যানবাহনের তথ্য প্রদর্শন করা হয়নি। এর মধ্যে 2014-15 এবং 2017-18 অর্থ বছরে তারা কেনাবেচা করে প্রায় 12,000 যানবাহন, আর 2018-19 অর্থ বছরে ক্রয় বিক্রয় করে 4,199টি যানবাহন। পুরনো চলমান নিরীক্ষা প্রক্রিয়া ছিল, ওইটা নিষ্পত্তিতে একটা দাবি উদ্ভব হয় এবং দাবিটা চূড়ান্ত করা হয় এবং এর একটা অংশ আবার উচ্চতর আদালতে রিটও করা হয়েছে। সামগ্রিক যাচাই বাছাইয়ে এবং বা উচ্চতর আদালতে আদেশে হয়তো পরবর্তী অংশ চূড়ান্ত হতে পারে। ইনকাম ফ্রম অপারেটিং ভেহিকেল খাত এবং মূসক দলিলে অপ্রদর্শিত বিক্রির উপর পরিহার করা ভ্যাট সহ দাবিনামা চূড়ান্ত করতে গেল ফেব্রুয়ারি মাসে শুনানি হয়েছে। এখন চলছে দুই পক্ষের চিঠি চালাচালি। তবে লিটল নিলয় গ্রুপের চেয়ারম্যানের দাবি, ভ্যাট ফাঁকি দেয়নি তার প্রতিষ্ঠান। আমরা তাদের অ্যাপিল করছি, আশা করি তারা দেখতে পারবেন যে আমাদেরকে যে ক্লেম করছেন সেই ক্লেমটা হয়তো তারা পাওনা না। আর যদি আমার পাওনা হয়, অবশ্যই আমরা কোনো দিনই সরকারের জনগণের টাকা
আমরা কোনো দিনই আমরা না দিয়ে আমরা ব্যবসা করি না। বড় অঙ্কের রাজস্ব আদায়ে করণীয় নির্ধারণ করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ও সেনা প্রাঙ্গণের কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে নতুন নির্মিত ভবনটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে প্যাথোলজি ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। প্যাথোলজি কার্যক্রমের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করেন সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ। নতুন এই প্যাথোলজি ল্যাবের উদ্বোধন শেষে সকাল 10:30টায় প্রধানমন্ত্রী আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন। ধর্মশিক্ষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধর্ষণ, যৌন নিপীড়ন ও যৌতুকের ঘটনায় সারা দেশে দীর্ঘদিন ধরে বিচারাধীন 98,175টি মামলা। এসব মামলাকে ফাস্ট ট্র্যাক হিসেবে বিবেচনায় নিয়ে দ্রুত বিচার কাজ শেষ করার নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়। এক্ষেত্রে পুলিশের হাতে তদন্তে থাকা মামলার অভিযোগপত্র দ্রুত চায় মন্ত্রণালয়। আইনমন্ত্রী আরও জানিয়েছেন, দ্রুত বিচার না হলে অপরাধ থামানো কঠিন। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। সহপাঠী ও সহকারী প্রক্টরের বিরুদ্ধে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ জানিয়ে আত্মহত্যা করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকা। দোষীরা এখন কারাগারে। এই ঘটনার পর আত্মহত্যা ও যৌন নিপীড়নের চাপা পড়ে থাকা কিছু ঘটনাও বেরিয়ে আসে। যৌন হয়রানির জন্য আমি যে অভিযোগ করেছিলাম সেটার 2 বছর ওভার হয়ে গিয়েছে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশেই প্রতিনিয়ত ঘটছে ধর্ষণ সহ নারী নির্যাতনের নানা ঘটনা। হচ্ছে মামলা, কিন্তু বিচার হচ্ছে কতগুলোর। আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সারা দেশে 46,686টি ধর্ষণ মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে 8,127টি, আর বিচারাধীন রয়েছে এর 4 গুণ বেশি 36,969টি। একইভাবে ধর্ষণের কারণে দায়ের হওয়া 925টি হত্যা মামলাও ঝুলে আছে আদালতে। অন্যদিকে যৌতুকের ঘটনায় দায়ের হওয়া 84,230টি মামলার মধ্যে 58,620টি মামলা এখনও বিচারাধীন। তবে নিষ্পত্তি হয়েছে 2,099টি হত্যা মামলার অর্ধেকেরও বেশি। আইনমন্ত্রী বলছেন, যৌন নিপীড়ন ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনায় উদ্বিগ্ন সরকার। কম সময়ের মধ্যেই কিছু 2-3টা ঘটনা ঘটে গেছে। এই ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আমরা এই যৌন হয়রানির বন্ধ করতে চাই। যদি মামলাটা দ্রুত নিষ্পত্তি করি এবং দৃষ্টান্তমূলক সাজা যদি এদেরকে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এটা একটা মেসেজ যাবে, যেখানে সরকার এই ব্যাপারে খুব কঠোর। ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা কমাতে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তিতে নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়। আমি নির্দেশ দিয়েছি যে এই পর্যন্ত যেই যৌন হয়রানির ঘটনাগুলি ঘটেছে, সেই যৌন হয়রানির ঘটনাগুলি কি অবস্থায় আছে। প্রথমে হচ্ছে যেগুলি অভিযোগপত্র স্টেজে আছে, যদি অভিযোগপত্র দিয়ে দেওয়া হয় তাহলে কোর্টে আমরা সেটাকে ফাস্ট ট্র্যাক করে বিচার কার্য শুরু করে দিই। বিচারের বাইরে অনেক মামলা পুলিশ তদন্ত করছে। এসব মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগকে জানাবেন আইনমন্ত্রী। যেগুলি আপনার এখনো অভিযোগপত্র দেওয়া হয় নাই, আমরা সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ বিভাগের সাথে কথা বলবো। যারা এটা তদন্ত করছেন তাদেরকে অনুরোধ করব যে তদন্তটা যেন ত্বরিত শেষ করে। আইনমন্ত্রী বলছেন, ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের ঘটনায় শাস্তির ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আলোচিত মিল্টন সমাদ্দারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। এ বিষয়ে ব্রিফ করছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। মিল্টন সমাদ্দারের যে বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের সাথে তার স্ত্রী কোনো সম্পৃক্ততা পেয়েছেন কিনা? আমি মনে করি দিনের পর দিন, রাতের পর রাত কিভাবে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে আত্মমানবতার তথাকথিত সেবার নামে উনি টাকাগুলি আত্মসাৎ করেছেন, আর ওই রোগীগুলিকে দেখিয়ে টাকা ইনকাম করেছেন। অন্যদিকে সেবা তিনি দেন নাই, ডাক্তারের কাছে পাঠান নাই,
সে নিজে একজন নার্স, সে স্বীকার করেছে সেখানে যেতেন, তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদও করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। তো আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজব্যান্ড তো তার হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। তবে দায় এড়াতে পারে না। তবে সে যে কথাগুলি বলেছেন যে সেখানে উনি ফাউন্ডেশনের টাকা পয়সা যে আসা, এখানে যে যত কিছু রয়েছে কোনো কিছুতে তার নাম নেই। কথা বলছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। গাজীপুরের জয়দেবপুরে দুর্ঘটনার 2 দিন পেরোলেও কাটেনি রেলের শিডিউল বিপর্যয়। এ ব্যাপারে আরো জানাতে কমলাপুর স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, রেল চলাচল স্বাভাবিক হতে আর কত সময় লাগতে পারে এবং কি বলছে এই বিষয়ে রেল কর্তৃপক্ষ? রেল ইশরাত, আমরা এখানে এসেছি এবং দেখছি যে এখানকার পরিস্থিতি, তবে সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা এখনো পাইনি। এখানকার যে স্টেশন ম্যানেজার আছেন তার সাথে আমরা এখনো পর্যন্ত কথা বলতে পারিনি আসলে কি পরিমাণ সময় লাগতে পারে, বা এই যে শিডিউল বিপর্যয় বলা যায় যে মানুষের যে দীর্ঘ অপেক্ষা ট্রেনের জন্য, সেটি আসলে কবে নাগাদ ঠিক হবে বা কবে নাগাদ আবার শিডিউল মোতাবেক প্রতিটি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাবে, সে বিষয়ে কিন্তু এখনো সুনির্দিষ্ট কোনো বার্তা আমরা এখনো পর্যন্ত পাইনি। এখনো পর্যন্ত বলা যায় যে সেই ট্রেন দুর্ঘটনার পরে গাজীপুরের জয়দেবপুরে তারপর থেকেই কিন্তু আমরা দেখছি যে প্রায় উত্তরবঙ্গের বিশেষ করে যে সকল ট্রেনগুলো আছে প্রায় প্রতিদিনই কিন্তু সেই ট্রেনগুলো বিলম্বিত হচ্ছে এবং বলা যায় যে বেশ 5-6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা বা 10 ঘন্টাও এরকম আমরা দেখেছি যে একটি ট্রেন বিলম্বিত করে গেছে। সর্বশেষ আমরা একটি ট্রেন দেখছি যেটি ধূমকেতু এক্সপ্রেস, যেটি আজ ভোর 6টায় যাওয়ার কথা, কিন্তু সেই ধূমকেতু এক্সপ্রেস এখনো পর্যন্ত কিন্তু ছেড়ে যায়নি কমলাপুর স্টেশন। যদিও এখানে কিন্তু আমরা দেখছি যে বিলবোর্ডটি দেওয়া আছে সময় শিডিউলে, সেখানে দুপুর 1টায় ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত সেটি এখনো কিন্তু ছেড়ে যায়নি। বলা যায় শুধু ধূমকেতু এক্সপ্রেস নয়, উত্তরবঙ্গের যে সকল ট্রেন আছে প্রায় সবগুলো ট্রেনই কিন্তু বিলম্বিত হচ্ছে এবং দেরি করেই কিন্তু ছেড়ে যাচ্ছে কমলাপুর স্টেশন। তবে আপনাকে অনেক ধন্যবাদ। তীব্র তাপপ্রবাহের কারণে জেলাভিত্তিক কয়েকদিন ধরে বন্ধের পর আজ থেকে খুলল সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরুর আগে বন্ধ ছিল অ্যাসেম্বলি। ক্লাসের বাইরের শিক্ষা কার্যক্রম থেকেও বিরত ছিল শিক্ষক শিক্ষার্থীরা। তবে স্কুলে ফিরতে পেরে খুশি ছাত্রছাত্রীরা। অভিভাবকরা বলছেন প্রতিষ্ঠান বন্ধ না রেখে অনলাইনে ক্লাস নেওয়া হলে আরো ভালো হতো। আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত সঠিক বলেও জানান তারা। বন্ধের কারণে ক্ষতি পুষিয়ে নিতে তৎপর শিক্ষকরাও। এখন গ্রীষ্মের সিজন গরম থাকবে, তবে পাশাপাশি একটু সাবধানতা অবলম্বন করে যতটুকু সম্ভব বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারটা একটু টিচার এবং গার্জিয়ান সবারই খেয়াল রাখা উচিত। যদি অনলাইনে ক্লাসটা করতো বন্ধের মধ্যে তাহলে তো আর সিলেবাসে ঘাটতি হতো না, সিলেবাসটা পুষে যেত। এখন ওয়েদার তো আগের মতো খারাপ নাই, এখন ঠিক আছে। বাচ্চারা অনেকদিন বাসায় থেকে থেকে তো বোরিং হয়ে গেছিল। স্কুল খুললো আসলে ভালোই লাগতেছে এখন, আজকে তো ওয়েদারটা ভালো। সিলেবাসের কথা, সেই সিলেবাসটা কোথায়? হ্যাঁ, সিলেবাসটা দিলেও তো ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারে। দর্শক, স্কুল খোলার বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী রুহুল আমিন বাবু। রুহুল আমিন, সকালের শিফটের ক্লাস শেষ, কেমন চলছে আজকের পাঠদান কার্যক্রম এবং শিক্ষক অভিভাবকরা কি বলছেন? আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া ওল্ড হাই স্কুলের স্কুলে আছি। আসলে আপনি জানেন যে গত 17 তারিখ থেকে কিন্তু তীব্র তাপদাহের কারণে কিন্তু স্কুল বন্ধ করার ঘোষণা আসে। দীর্ঘদিন পরে আসলে গতকালকে খোলার কথা ছিল, তারপরও কিন্তু সেটি ঘোষণা দেওয়া হয়েছিল শুক্রবারে, আবার শনিবার থেকে যেন এটা খোলা হয়। বন্ধ থাকবে, শনিবারও বন্ধ থাকবে। তার প্রেক্ষিতে কিন্তু আজকের থেকে মূলত স্কুল খোলা হয়েছে এবং পাঠদান কার্যক্রম চলছে। এখানকার স্কুল কর্তৃপক্ষ
কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে তা হচ্ছে প্রত্যেকটা ক্লাসেই কিন্তু তারা পানির ব্যবস্থা করেছে, তারা পানি রেখেছে এবং যারা শিক্ষার্থীরা আছে তারা কিন্তু যখনই তারা প্রয়োজন পানি তারা এখান থেকে এসে পানি খাচ্ছেন এবং আবার ক্লাসে যে ক্লাস করছেন এই অবস্থার মধ্যে দিয়ে চলছে। এবং আসলে শিক্ষকরা যেটা মূলত দাবি করছিল যে আসলে এই রকম তাদের নির্দেশনা থাকার পরে আসলে তাদের কিছু করার থাকে না, যেহেতু এটা পুরোটাই মানে সরকারিভাবে এই নির্দেশনাগুলো আছে, সেক্ষেত্রে আসলে অভিভাবকরাও অনেকেই চাচ্ছিল যে কয়েকদিন হয়তো বন্ধ থাকবে বা বন্ধ রাখবে, আবার অনেক অভিভাবকই চাচ্ছিল যে এরা পাঠদান কার্যক্রম চলুক। এই অবস্থার মধ্যে দিয়ে আসলে কুষ্টিয়া জেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যক্রম চলছে এবং আসলে শিক্ষকেরা মূলত জানিয়েছেন যে যেন এটা খুব সকালে করা হয় একযোগে, তাহলে খুব সকাল থেকে যদি ক্লাস শুরু হয় তাহলে কিন্তু সবাই দুপুরের মধ্যেই ক্লাস শেষ করে ফিরতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ। মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সেই দায়িত্ব পালনে সরকার যেন কোনো বাধা সৃষ্টি না করে, এটাই হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের মূল কথা। আজকে এই কথাগুলো আমরা কেন বলতে এসেছি এই কারণে বিস্তারিত ব্যাখ্যা আপনারা শুনেছেন। রুহুল আমিন গাজী সাহেব ব্যাখ্যা দিয়েছেন, কাদের গনি সাহেব দিয়েছেন, অন্য বক্তারা দিয়েছেন। আমি সেই কথাগুলো আবার পুনরাবৃত্তি করতে চাই না। আমি যে কথাটি আপনাদের উদ্দেশ্যে এখানে খুব সংক্ষেপে বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আপনারা আরও কয়েকশো বছর পিছিয়ে যান এডমন্ড বার্কের যে বক্তব্য ছিল সেই বক্তব্য। ব্রিটিশ পার্লামেন্টে যেদিন স্বীকৃত হয়েছিল যে সংসদের ভেতরে সংবাদকর্মীরা প্রবেশ করতে পারবে এবং সেটা নির্ধারণ করেছিল কারা? সেই ব্রিটিশ রাজতন্ত্র হওয়া সত্ত্বেও সেখানে এমন মানুষ ছিল বিলেতে যারা রাজতন্ত্রকে বাধ্য করেছিল যে রাজতন্ত্রকে জবাবদিহিমূলক একটি ব্যবস্থার ভেতরে আনতে হবে, যে জন্য বিলেতে পার্লামেন্ট সৃষ্টি হয়েছিল, ম্যাগনা কার্টা এসেছিল এবং আমি একটু আগে যেটা উল্লেখ করেছি সংসদের ভেতরে সাংবাদিকদের প্রবেশ করার অনুমতি দিয়ে সেদিন এডমন্ড বার্গ বলেছিলেন যে মিডিয়া ইজ দ্য ফোর্থ এস্টেট। তার কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। বর্তমান সরকারই অতি বাম ও ডানকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, এমন মন্তব্য করলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দলটির কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন। সেখানেই তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেন। বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিরোধী দলগুলোর ঐক্য গড়ে উঠেছে, জনগণও তাতে সমর্থন জানিয়েছে। এমনটা জানান বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা। বলেন, বিরোধীদের সবাই স্বতন্ত্র অবস্থা ধরে রেখেই সরকারের পদত্যাগ এবং নির্বাচনের আন্দোলনে রয়েছে রাজপথে। বর্তমান প্রধানমন্ত্রীর বিকল্প প্রসঙ্গে সাইফুল হক বলেন, জনগণই ঠিক করবে কোন দল ক্ষমতায় আসবে, কে হবেন প্রধানমন্ত্রী। এবারকার গণতান্ত্রিক আন্দোলনের প্রধান লক্ষ্য একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা। বাস্তবে পরিস্থিতি রাজনৈতিক দল ও জনগণকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। এই কৃতিত্ব অনেকখানি সরকার ও সরকারি দলের, এখানে অন্য কোনো ম্যাজিক নেই। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে শনিবার দুপুরে লাগা আগুন এখনো জ্বলছে। পুড়ছে চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়ার প্রায় 2 কিলোমিটার এলাকা। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ডও। 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়া বিস্তীর্ণ এলাকা জুড়ে জ্বলছে আগুন। ধোঁয়ায় ঢাকা পড়ছে বিশ্ব ঐতিহ্য। বন বিভাগের তথ্য মতে শনিবার দুপুর নাগাদ আগুনের সূত্রপাত। এরপর সময় যত গড়িয়েছে তা আরও বেড়ে যায়। স্থানীয়দের সাথে নিয়ে বন বিভাগ প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় কোস্টগার্ড ও নৌবাহিনী। 3টা 45 মিনিটে জানতে পারি, চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দেন
যে আগুন লেগেছে আমি তৎক্ষণাৎ জেলা প্রশাসক মহোদয়কে জানাই যে এরকম আগুনের স্প্রেড বিস্তৃতি বেশি। আমরবুনিয়া এলাকাটিতে বাঘ, হরিণসহ বন্য প্রাণীদের আনাগোনা। সেখানে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত নয় বন বিভাগ। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। বুঝতে পারছি না এখনো এটার সূত্রপাত কোথা থেকে হয়েছে। আগে আমাদের এখন প্রথম দায়িত্ব হবে আগুনটা নিয়ন্ত্রণে আনা, আগুনটা নির্বাপন করা। মোরেলগঞ্জের জিউধরা বাজারের দক্ষিণ পশ্চিমে আমরবুনিয়া। ভোলা নদী পার হলেই সুন্দরবন। আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। প্রায় 2 কিলোমিটার এরও কম বা বেশি হতে পারে আগুন জ্বলছে। হরিণ, শুকর, বানরের অনেক ক্ষতি হয়েছে। লিবে যায়, তারপর আবার জলে মাটির নিচ থেকে জলে। অগ্নিকাণ্ডে বনাঞ্চলের ব্যাপক ক্ষতির শঙ্কা বন বিভাগের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, সুন্দরবনের বর্তমান পরিস্থিতি জানবো। সেখানে আছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। প্রবীর, আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেল এবং কেন এই অগ্নিকাণ্ড, আমাদেরকে জানান বিস্তারিত। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেছে সময় লাগবে, সময় লাগবে যেভাবে তাপদাহ চলছে এবং সুন্দরবনের মধ্যে এখনো গহীন অরণ্যে যেভাবে আগুন জ্বলছে সেটি একেবারে সম্পূর্ণ নির্বাপন করা যাবে কখন নাগাদ সেটি নিশ্চিত নয়। আর যে প্রশ্নটি করেছেন আগুন কিভাবে লেগেছে সেটি নিয়েও আমরা কথা বলেছি বন বিভাগের সাথে। তারা বলেছে একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পরেই আসলে জানা যাবে কিভাবে আগুন লেগেছে, কতটা জায়গায় আগুন লেগেছে এবং এই আগুনের কি পরিমাণ ক্ষতি হয়েছে। তবে সাধারণ মানুষ মনে করে বন বিভাগের যারা কর্মকর্তা রয়েছে তারা অসাধু লোকদের সাথে সম্পৃক্ত হয়ে এমন পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। তাদের দাবি যে গত 24 বছরে 26টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তার বেশিরভাগই পূর্ব সুন্দরবন, অর্থাৎ যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চাঁদপাই রেঞ্জে শরণখোলার এই জায়গাটি অর্থাৎ বাগেরহাটের মধ্যে। তারা বলেছে যে একটি চক্র তাদের সুবিধার জন্য এবং জায়গা ফাঁকা করার জন্য, বিভিন্ন সময় মাছ ধরার জন্য তারা এই ধরনের কাজ করে থাকতে পারে। তবে আগেই বলেছি কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি আসলে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে। তবে এর আগেও আমরা দেখেছি ইশরাত যে তদন্ত কমিটির যে প্রতিবেদন এইটি আসলে ঠিকমতো আলোর মুখ দেখে না, অথবা এখানে যে সমস্ত সুপারিশমালা দেওয়া হয় এই প্রকৃতির অপরূপ লীলাভূমি সুন্দরবন সংরক্ষণে, সুরক্ষায়, সেটি আসলে বাস্তবায়িত হয় না। সে কারণে পরিবেশ কর্মী এবং স্থানীয় যারা বনজীবী রয়েছে তারা বারবারই অভিযোগ করে এই বিষয়টি একটি সুষ্ঠু নীতিমালা হওয়া প্রয়োজন। ইসলাম অবশ্যই প্রয়োজন। প্রবীর, আপনাকে অনেক ধন্যবাদ। আগামীকাল রাজধানী সহ সারা দেশে তাপমাত্রা কমে আসার পাশাপাশি বিচ্ছিন্নভাবে মৃদু ও মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, এমন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। আগামী 1 সপ্তাহ হিট ওয়েভের আশঙ্কা নেই, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। তবে চলতি মাসের মাঝামাঝি আবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আবহাওয়া অফিস বলছে বৃষ্টি হলে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আবহাওয়াবিদ। এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে 39.7 ডিগ্রি সেলসিয়াস আর রাজধানীতে তাপমাত্রা 36.9 ডিগ্রি সেলসিয়াস। আজকে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার কথা এবং সেটা বিভিন্ন জায়গা থেকে হয়তো আরো তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হয়ে যাবে। কালকে থেকে সারা দেশেই কিন্তু তাপমাত্রা আরো কমে আসবে এবং বৃষ্টিপাত সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। টার্গেট করা রিকশা চালকদের চায়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনিয়ে নেওয়া চক্রের 4 জনকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। শাহ আলম মিয়া নামে এক রিকশা চালকের মৃত্যুর তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান মেলে। দুপুরে মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ছিল এক সংবাদ সম্মেলন। সেখানেই এসব তথ্য জানান ডিএমপির মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান। দলটি নতুন রিকশা টার্গেট করে যাত্রী সেজে ঘোরাফেরা করত। তারপর সুযোগ বুঝে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে চালককে খাইয়ে রিকশা ছিনিয়ে নিত। 1 বছরের চক্রটি শতাধিক রিকশা চুরি করেছে। পরে সেগুলো নারায়ণগঞ্জ ও মিরপুরে বিক্রি করত চোর চক্র। পুলিশ সহ বিভিন্ন সংস্থার স্টিকারের অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ডিএমপি ট্রাফিক পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণে অব্যাহত থাকবে এই অভিযান।
সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ছিল এ বিষয়ক সংবাদ সম্মেলন। সেখানেই এসব কথা বলেন ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার SM মেহেদী হাসান। তিনি বলেন, ব্যক্তিগত গাড়িতে পুলিশ সহ জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করলে নেওয়া হবে যথোপযুক্ত ব্যবস্থা। এর মধ্যে 360টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ডিএমপি 8টি ট্রাফিক বিভাগ। একই সাথে ফিটনেসবিহীন 3000 যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ডাম্প করা হয়েছে প্রায় 2000 গাড়ি। ঢাকা শহরের 8টি ট্রাফিক বিভাগ একযোগে অভিযান পরিচালনা শুরু করেছে। এই সকল অননুমোদিত স্টিকার যারা ব্যবহার করছে সেই সকল যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় 360টি যানবাহনের বিরুদ্ধে এই অননুমোদিত স্টিকার ব্যবহার করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 8 মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। নীতিমালা অনুসারে 24 ঘন্টা আগে বন্ধ করতে হবে প্রচার ও গণসংযোগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মেহেরুল সুজন। আর সুজন, বগুড়ায় তো 3টি উপজেলায় ভোট হচ্ছে এবং প্রচারণা সহ ভোটের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদেরকে জানান। ইশরাত, প্রথম ধাপে অর্থাৎ 8 মে উপজেলা পরিষদ নির্বাচনের বগুড়ার 3টি উপজেলা গাবতলী, সোনাতলা এবং সারিয়াকান্দি, এই 3টি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ হবে এবং এই 3 উপজেলার প্রার্থীদেরকে আমরা কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি তারা কিন্তু প্রচারণায়, যেহেতু সময় একেবারেই কাছে চলে এসেছে ভোট গ্রহণে, তারা কিন্তু প্রচারণায় ব্যাপক ব্যস্ত থাকছেন সারাদিন। এই মুহূর্তে আমরা রয়েছি ইশরাত গাবতলী উপজেলার সুখানপুকুর বন্দর এলাকায় এবং আমরা দেখতে পাচ্ছি এই বন্দরে এই উপজেলার যিনি 4 জনের একজন শাহানুর শাকিল, তিনি কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে এবং শাকিলের মতো অন্যান্য যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন উপজেলায় আরও 3 জন, তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং অন্যান্য যে প্রার্থী তাদের যে প্রচারণার কৌশল, তারা কিন্তু এই শেষ মুহূর্তে এসে তারা কিন্তু চেষ্টা করছেন উপজেলার প্রত্যেকটি ভোটারের কাছে পৌঁছাবার বা যে এলাকাগুলোতে তারা আসলে এখনো যেতে পারেননি প্রচারণা চালাতে, সেই এলাকাগুলোতেও কিন্তু যাওয়ার চেষ্টা করছেন এবং সবকিছু মিলিয়ে আসলে যেটি বলা চলে ইশরাত, যে একেবারেই শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি কিন্তু এখন প্রার্থীরা চালাচ্ছেন এবং তারা পরবর্তীতে আবারও আসার চেষ্টা করবো আপনার সাথে। আপনাকে অনেক ধন্যবাদ। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের আগে কনজারভেটিভদের বিরুদ্ধে শক্ত অবস্থানের জানান দিল লেবার পার্টি। স্থানীয় নির্বাচনে বড় সাফল্য পেয়েছে দলটি, ভরাডুবি হয়েছে ক্ষমতাসীনদেরও। লন্ডনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন লেবার পার্টির নেতা সাদিক খান। লিভারপুল সিটির স্থানীয় নির্বাচনেও বাজিমাত করেছে লেবার দলটি। অনেক বিশ্লেষকই বলছেন, রক্ষণশীলদের 14 বছরের শাসনের অবসান হতে যাচ্ছে এবার, সে বার্তাই দিচ্ছে স্থানীয় নির্বাচন। সিটি হলের সমর্থকদের উল্লাস, আবারও লন্ডনের মেয়র নির্বাচিত হলেন লেবার পার্টির সাদিক খান। জনমত জরিপের হিসেবে অনুমিতই ছিল তার জয়, তবে প্রত্যাশার চেয়েও বড় ব্যবধানে হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী সুসান হলকে। সাদিকের পক্ষে ভোট পড়েছে 10 লাখের বেশি, যা মোট ভোটের প্রায় 44%। ফলাফলে সুসানের তুলনায় 11 পয়েন্টে এগিয়ে তিনি। তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়া লন্ডনবাসীর অকণ্ঠ সমর্থন নিয়ে বড় জয় পাওয়াটি সত্যি সম্মানের। এটা কেবল ইতিহাস তৈরির দিন নয়, ভবিষ্যতের রূপরেখা নির্ধারণের দিন। বিজয়ীর ভাষণে আগামী জাতীয় নির্বাচনে লেবার পার্টির সম্ভাবনা নিয়ে আশাবাদ জানান সাদিক খান। প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রতি দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। গত 8 বছর ধরে টরি সরকারের বিপরীত স্রোতে সাঁতার কেটেছে লন্ডন। কের স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি আবার সরকার গঠনে প্রস্তুত। ঋষি সুনাকের উচিত জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া। আরেক শহর লিভারপুল সিটিতেও জয়ী হয়েছেন লেবার পার্টির প্রার্থী স্টিভ রদারহাম। বিশ্লেষকরা বলছেন, ব্রিটেনের জাতীয় নির্বাচনের আগে ক্ষমতাসীনদের তুলনায় লেবার পার্টির শক্ত অবস্থান প্রমাণিত হলো স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে। এই সাফল্য মনোবল বাড়িয়ে দিয়েছে দলটির নেতাদের। আমার মনে হয় সরকারের প্রতি এটি স্পষ্ট বার্তা। আপনাদের বিভাজন, বিবাদ আর 14 বছরের ব্যর্থতায় আমরা বিরক্ত। 14 বছর পর যদি দেখা যায় আপনার দল দেশকে আরো খারাপ অবস্থানে নিয়ে গেছে, তবে এক মুহূর্ত সরকারে থাকার অধিকার নেই আপনাদের। আইনের ছাত্র পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক তরুণ বয়সেই যোগ দেন লেবার পার্টিতে। ব্রিটিশ সরকারের একাধিক পদে দায়িত্ব পালন করেছেন তিনি। লন্ডনের মেয়র হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল 2016 সালে। এরপর থেকেই অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন গত কয়েক বছরে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। আমাদের সাথেই থাকুন।